আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পরিপাক এবং শ্বসনের শোষণ টপিকটা বাদ ছিল। চলো কথা না বলে খুব সহজেই এই ব্যাপারটা শিখে ফেলি। সো আমরা সবাই প্রথমে লিখে ফেলি শোষণ। আচ্ছা, এই শোষণ কাকে বলে এটা কিন্তু জ্ঞানমূলকে আসতে পারে। তো পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে গেলে আমরা একটা চলো ছবি আঁকি। মনে করো এটা হচ্ছে তোমাদের ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে? এটা মনে করো একটা ক্ষুদ্রান্ত্র। এখন ক্ষুদ্রান্ত্রের এই যে মাঝের যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। লুমেন মানে গহ্বর। ওকে, এখন এই হলুদ কালার যেটা দেখছো এটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত্রের প্রাচীর। এখন এই যে ক্ষুদ্রান্ত্রের প্রাচীর দেখছো, এই প্রাচীরের কিন্তু 4টা লেয়ার থাকে। যদিও 4টা লেয়ার থাকে, আজমল স্যারের বইয়ে বলা আছে 5টা লেয়ার থাকে। তো আমরা ভুলটাই শিখি, 5টা লেয়ার থাকে। এখন এই 5টা লেয়ারের মধ্যে সবচেয়ে যে ভেতরের লেয়ার, এই ভেতরের লেয়ারটাকে বলা হয় মিউকোসা। ওকে, এবং এই মিউকোসাগুলো আঙ্গুলের মতো এরকম ভাঁজ হয়, এরকম অভিক্ষেপ হয়। তো মিউকোসা যখন আঙ্গুলের মতো এরকম অভিক্ষেপ হয়, এই প্রত্যেকটা অভিক্ষেপকে বলে ভিলাস। কি বলে? ভিলাস। নামের শেষে আস মানে হলো এক বচন এবং আসের বহু বচন হলো আই। আচের বহু বচন কি? আই। তাহলে এক বচনে প্রত্যেকটা আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলা হয় ভিলাস এবং বহু বচনে এই সবগুলোকে বলা হয় ভিলাই। এখন এই যে ছবিটা মনে করো, এই ছবিটার এতটুকু অংশ, কতটুকু অংশ? এই ছবিটার এতটুকু অংশকে আমি এখানে আঁকছি। তাহলে কেমন হবে? এতটুকু অংশ ঠিক এরকম হবে। এবার মনে করো এই অংশটুকুকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম। সো মুছে দেই, ঘুরিয়ে দিলে এই অংশটা হয়ে যাবে এরকম। সো এটা হচ্ছে একটা ভিলাস। বলো এটা একটা কি? ভিলাস। এখানে কিন্তু ভিলাই বলা যাবে না, কারণ তুমি একটা এঁকেছো, সেটা হচ্ছে ভিলাস। ওকে ফাইন। এখন এটা হচ্ছে একটা ভিলাস, আমি নামটা আর লিখছি না, এটা একটা ভিলাস। আচ্ছা, আমি এই জায়গায় লিখতে পারি এটা একটা ভিলাস। এবার আসো এই ভিলাসের গঠনটা আমরা এখন শিখব। ভিলাসের এটা যে দেখছো, এটা আসলে তো মিউকোসা, তাই না? তো মিউকোসার ফোল্ড বা অভিক্ষেপকেই কিন্তু আমরা বললাম ভিলাস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, প্রথমে প্রশ্ন আসে যদি ভিলাস কাকে বলে, তাহলে সেটা আমরা একটু লিখে ফেলি অপোজিট পেজে। তাহলে একটা প্রশ্ন হতেই পারে, ক ভিলাস কাকে বলে? তাহলে ভিলাস হলো ক্ষুদ্রান্ত্রের মিউকোসার আঙ্গুলের মতো অভিক্ষেপ। আঙ্গুলের মতো অভিক্ষেপ। আচ্ছা ছেলেমেয়েরা, যদি প্রশ্ন আসে ভিলাই কাকে বলে, তাহলে বলবা যে ক্ষুদ্রান্ত্রের মিউকোসার আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলে ভিলাস এবং ভিলাসের বহু বচনকে বলা হয় ভিলাই, অর্থাৎ প্লুরাল ফর্ম, রাইট? ওকে, তাহলে আশা করছি ভিলাস কি এর ডেফিনেশনটা পূর্ণাঙ্গ হয় নাই, বাট এতক্ষণ আমরা যা শিখলাম এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে এটা একটা আঙ্গুলের মতো অভিক্ষেপ। কার অভিক্ষেপ? মিউকোসার। কার মিউকোসার? পাকস্থলী? না, ক্ষুদ্রান্ত্রের মিউকোসার। এখন এখন এই যে ভিলাস, এই ভিলাসের এই যে হলুদ কালারটা দেখছো, এই হলুদ কালারটা হচ্ছে ভিলাসের এপিথেলিয়াম। সো এপিথেলিয়াম মানে আবরণী কলা। এখন কলা মানে তো টিস্যু, এই টিস্যু তো অনেকগুলো কোষ নিয়ে গঠিত। তো আমি যদি দেখি এই এপিথেলিয়ামে কোষগুলো কেমন আছে, তাহলে দেখবা যে এখানকার যে কোষগুলো সেগুলো এরকম কলামের মতো আছে। তাই এটাকে বলা হয় কলামনার বা স্তম্ভাকার এপিথেলিয়াম। তাহলে আমরা এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এগুলো প্রত্যেকটাই যেহেতু একটা করে কোষ, সো এদের ভেতর নিউক্লিয়াস আছে।
এদের ভেতর কি আছে? নিউক্লিয়াস আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি একটা ভিলাসের ছবি আঁকতে বলে তাহলে তুমি কিন্তু এভাবেই আঁকবা। আচ্ছা ফাইন, তাহলে এই যে আমি সাদা কালার দিয়ে যেটা আঁকলাম এটা আসলে কি? এটা হচ্ছে আসলে কলামনার 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 এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম। সো বাংলায় স্তম্ভাকার এপিথেলিয়াম, এবং এটা আসলে এপিথেলিয়ামের একটা কোষ। ভেরি গুড। এখন এই যে কোষগুলো তোমরা দেখছো, এই কোষগুলোর আবার কি আছে? এই কোষগুলোর এটা কি? কোষ ঝিল্লি। হ্যাঁ, এটা কি? কোষ ঝিল্লি। তো এই কোষের যে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লিটা আবার এরকম আঙ্গুলের মতো অনেকগুলো কি হয়? অভিক্ষেপ তৈরি করে। তো যেটাকে আমরা আসলে এভাবে না এঁকে আমরা জাস্ট এর গায়ে এভাবে দিয়ে দিব। তাহলে দেখো, মিউকোসার অভিক্ষেপকে আমরা কি বলি? মিউকোসার অভিক্ষেপকে আমরা বলি ভিলাস, বহু বচনে ভিলাই। আর এটা হচ্ছে কোষ ঝিল্লির অভিক্ষেপ। এই কার অভিক্ষেপ? আর আঁকছি না, কোষ ঝিল্লির অভিক্ষেপ। তাহলে ওগুলো কি আরো ছোট ছোট, তাই ওদেরকে বলা হয় মাইক্রোভিলাই, বহু বচনে মাইক্রোভিলাই। তাহলে ভিলাই আর মাইক্রোভিলাইয়ের পার্থক্য কি? ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্ত্রের যে ভেতরের স্তর মিউকোসা, তার অভিক্ষেপ। আর মাইক্রোভিলাই হচ্ছে এই মিউকোসার, অর্থাৎ এই ক্ষুদ্রান্ত্রের ভিলাসের যে এপিথেলিয়াম কোষ, এই এপিথেলিয়াল কোষের ঝিল্লির যে অভিক্ষেপ সেটা হলো মাইক্রোভিলাই। তাহলে ভিলাই হলো মিউকোসা স্তরের অভিক্ষেপ, আর মাইক্রোভিলাই হলো কোষ ঝিল্লির অভিক্ষেপ। ওকে, তাহলে আমরা আরেকটা শব্দ পেলাম, মাইক্রোভিলাই। এটাও কয়ে আসে, মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাই হচ্ছে ভিলাসের এপিথেলিয়ালের কোষ ঝিল্লির অভিক্ষেপ। তাহলে ভিলাসের এপিথেলিয়ালের কোষ ঝিল্লির অভিক্ষেপ। আচ্ছা, এখন এই ভিলাস আর মাইক্রোভিলাস বা ভিলাই আর মাইক্রোভিলাইয়ের আসলে কাজটা কি? এরা দুইজনই আসলে কি করে জানো? এরা দুইজনই শোষণ তল বাড়িয়ে দেয়। প্রশ্ন হচ্ছে এই কথাটার অর্থ কি? যে শোষণ তল বাড়িয়ে দেয় মানে কি? একটা জিনিস লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র যার দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। সো যদি এই ভেতরের লেয়ারটা স্ট্রেইট থাকতো তাহলে এই মিউকোসা লেয়ারের দৈর্ঘ্য কত হতো? 6 থেকে 7 মিটার, রাইট? তাহলে 6 থেকে 7 মিটার, 6 থেকে 7 মিটার জায়গা শোষণের জন্য ব্যবহৃত হতো। কিন্তু কি হয়েছে দেখো তো, কি হয়েছে? এই যে ভেতরের লেয়ারটা সোজা না হয়ে এরকম ভাঁজ হয়েছে। তাহলে এখন তোমরাই বলো, এই পুরোটার দৈর্ঘ্য যদি হয় 6 থেকে 7 মিটার, তাহলে এটার দৈর্ঘ্য কি 6 থেকে 7 মিটার? উত্তর হচ্ছে না। ফোল্ড হওয়ার কারণে 6 থেকে 7 মিটার জায়গায় সে কিন্তু আরো অনেক বড়, মানে অনেক বড় বা অনেক লম্বা দৈর্ঘ্যের একটা জিনিস ফোল্ড হওয়ার কারণে এতটুকু জায়গায় আছে। তার মানে জায়গা এতটুকু ফোল্ড হওয়ার কারণে তার কি সারফেস বেড়ে গেছে, আর যত বেশি সারফেস তত বেশি শোষণ অ্যাবজর্ব করতে পারবে। এই ব্যাপারটাকেই বলা হয় শোষণতল বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভিলাস মাইক্রোভিলাস এরা কি করে? শোষণতল বাড়িয়ে দেয়। আচ্ছা, এখন আসো এই জিনিসটা হচ্ছে মনে করো লুমেন। এই জিনিসটা মনে করো লুমেন। লুমেন মানে এই যে এইটা খাদ্য গহ্বর। এখন আমরা 6 ধরনের খাবার খাই। এই 6 ধরনের খাবারের মধ্যে 3 ধরনের খাবার আমরা পরিপাক করি, শর্করা, লিপিড এবং প্রোটিন। তাহলে পরিপাককৃত যে খাবার এই পরিপাককৃত খাবারের সাথে পানি, ভিটামিন এবং খনিজ লবণ, যেগুলোর আসলে পরিপাকের দরকার নাই, যেগুলোর আসলে পরিপাকের দরকার হয় না। তাহলে পরিপাককৃত খাবার প্লাস যারা পরিপাকের দরকার হয় না, পানি, ভিটামিন, খনিজ লবণ, এই জিনিসগুলো যখন ভিলাসের এই এপিথেলিয়াল ভেদ করে
একটা জায়গায় চলে আসবে। প্রশ্ন হচ্ছে কোন জায়গায় চলে আসবে। আচ্ছা, এটা যদি ভিলাস হয়, এই ভিলাসের ঠিক কেন্দ্রে একটা নালী থাকে, এটাকে বলা হয় লসিকা নালী বা লিমফেটিক্স। বলো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লসিকা নালী। এবং এই লসিকা নালীতে মূলত লিপিড জাতীয় খাবার এসে প্রবেশ করবে। সো মনে রাখবে, লতে লিপিড, লতে লসিকা। বিশেষ করে বড় বড় লিপিডগুলো তারা লসিকা নালীর মধ্যে চলে আসে এবং লিপিডের রং কিন্তু সাদা। যখন লিপিড লসিকা নালীতে চলে আসে তখন কিন্তু লসিকা নালীটাও দুধের মতো সাদা হয়ে যায়। সো ল্যাকটোজ মানে হচ্ছে দুধ, আর দুধের মতো সাদা এই লসিকা নালীকে আমরা বলি ল্যাকটিয়াল। তাহলে দুধের মতো সাদা এই লসিকা নালীটাকে আমরা কি বলি? ল্যাকটিয়াল। ওকে, সো ভিলাসের কেন্দ্রে এরকম একটা ল্যাকটিয়াল থাকে এবং এই ল্যাকটিয়ালের চারদিকে কৌশিক জালিকা বা ক্যাপিলারিস পেঁচানো থাকে। সো কৌশিক জালিকা যেহেতু ধমনী থেকে শুরু, শিরায় শেষ। সো কৌশিক জালিকার এক পাশে থাকে লাল, আর এক পাশে থাকে, আসলে লাল বলতে বোঝাচ্ছি যে কৌশিক জালিকার কালার হচ্ছে লাল নীল। লাল বলতে আমরা বুঝি অক্সিজেন যুক্ত রক্ত, নীল বলতে আমরা বুঝি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার মানে তুমি যদি কৌশিক জালিকা আসলে কালারফুল, যদিও তোমাদের পরীক্ষায় জাস্ট আমি এভাবে পেঁচায় দিলাম, তোমাদের পরীক্ষায় যদিও কালার করে আঁকার দরকার নাই। সো মনে করো এটাই হচ্ছে কৌশিক জালিকা। এবং মনে রাখবা, এই যে ভিলাসের ভেতরে থাকে ল্যাকটিয়াল বা লসিকা নালী, এবং এই লসিকা নালীর চারপাশে কি থাকে? কৌশিক জালিকা। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কৌশিক জালিকা মিলে, মনে করো এই কৌশিক জালিকা মিলে একটা শিরা হয়, এই শিরাটা চলে যাবে যকৃতে। বলো এই শিরাটা কোথায় চলে যাবে? যকৃতে। সো এই জন্য এটাকে বলা হয় হেপাটিক মানে যকৃত, পোর্টাল শিরা। এছাড়াও তোমরা পোর্টাল কেন বলা হয় এ নিয়ে মেবি রক্ত চ্যাপ্টারে শিখেছো। আমি আর এখানে যাচ্ছি না, গেলে আমার আসল কাজ হবে না, সময় নষ্ট হবে। তো এখন খেয়াল করো শোষণ কাকে বলে। শোষণ মানে হচ্ছে পরিপাকৃত খাবার প্লাস পানি, ভিটামিন, খনিজ লবণ, এই সব কিছুই ক্ষুদ্রান্ত্রের ভিলাসের এপিথেলিয়াম ভেদ করে রক্ত কিংবা লসিকা নালীতে প্রবেশ করার প্রক্রিয়া। তাহলে আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাবার প্লাস পানি, ভিটামিন, খনিজ লবণ এরা কি করে? ক্ষুদ্রান্ত্রের যে ভিলাসের যে এপিথেলিয়াম, সেই এপিথেলিয়াম ভেদ করে হয় রক্ত না হয় লসিকা নালীতে প্রবেশ করে, তাকেই বলে শোষণ। তো চলো আমরা ডেফিনেশনটা আগে লিখে ফেলি। কার ডেফিনেশন? শোষণের ডেফিনেশন। তাহলে যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাবার সাথে কি পানি, ভিটামিন ও খনিজ লবণ কি হয়? ক্ষুদ্রান্ত্রের ভিলাসের এপিথেলিয়াম অতিক্রম করে, এখন কোন প্রক্রিয়া অতিক্রম করে? প্রক্রিয়াটার কথা বললে ডেফিনেশন জটিল হয়ে যাবে। অতিক্রম করে রক্ত বা লসিকায় প্রবেশ করে, তাকে শোষণ বলে। খুব সুন্দর করে এই ডেফিনেশনটা মনে রাখবে। এবং দেখো খুবই ছোট্ট কথা, ওখান থেকে জাস্ট এখানে চলে আসলো, দেখালাম যেটা। এখন এই শোষণ দুইটি প্রক্রিয়ায় হয়। শোষণ কয়টি প্রক্রিয়া হয়? দুইটি প্রক্রিয়া হয়। এক হচ্ছে নিষ্ক্রিয়, যেটাকে আমরা বলি ব্যাপন, আর এক হচ্ছে সক্রিয় শোষণ। তাহলে শোষণ কয় প্রক্রিয়া হয়? দুই প্রক্রিয়ায়, নিষ্ক্রিয় বা ব্যাপন, আর একটা হচ্ছে সক্রিয়। পার্থক্য কি? পার্থক্য হলো নিষ্ক্রিয় প্রক্রিয়ায়
উচ্চ থেকে নিম্ন ঘনত্বে ঘটে, অর্থাৎ ঘনত্ব বেশি থেকে কমের দিকে যায়, তো সেটা কিন্তু আপনা আপনিই যাবে। বাট সক্রিয় হচ্ছে উল্টো, উল্টো মানে নিম্ন থেকে উচ্চ ঘনত্বে আসে। সো নিম্ন থেকে উচ্চ ঘনত্বে আনা কিন্তু কষ্টকর, আপনা আপনি হবে না, এখানে শক্তি প্রয়োগ করতে হবে। সো নাম্বার 2 হচ্ছে শক্তি লাগে না, এখানে শক্তির দরকার হয়। এবং আমরা দেখব এই খাবারগুলোর মধ্যে কেউ কেউ আছে সক্রিয়ভাবে শোষিত হয়, কেউ কেউ আছে নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। সো আশা করছি যে শোষণ কাকে বলে তোমরা এটা বুঝছো। ওকে, এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে খাবারগুলো, বিশেষ করে শর্করা, লিপিড এবং প্রোটিন, এই 3টা খাবার কিভাবে শোষণ হয় সেই ব্যাপারটাই আমরা শিখব। সো মনে রাখবা আমি যদি একটা ফ্লো চার্ট একটু সাজিয়ে দেই, বা তোমাদেরকে যদি আমি এটা একটু কমপ্লিট করে দেই। এই যে দেখো, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে খাবার প্রথমে কোথায় আসে? যকৃতে আসে। আচ্ছা, যকৃত থেকে এবার কি হয় জানো? যকৃত থেকে একটা শিরা বের হয়, এটাকে বলে হেপাটিক শিরা। এবং হেপাটিক শিরা থেকে এই জিনিসটা চলে যায়, সো মনে করো এটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা কি হৃৎপিণ্ড, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। সো হেপাটিক শিরাটা চলে যায় নিম্ন মহাশিরায়। নিম্ন মহাশিরা আরো বড় হবে, এনিওয়ে এখানে ছোট হয়ে গেছে, মানে প্রশস্ত হবে, তো এটা হচ্ছে নিম্ন মহাশিরা। আচ্ছা, একটা কথা খুব ভালো করে লক্ষ্য করবা, পরিপাকৃত খাবার এরা যখন রক্তে আসে, এখান থেকে রক্তে আসে, এই ব্যাপারটাকে বলে শোষণ। আর শোষণ হওয়ার পর এরা যখন যকৃতে যায়, তারপর হৃৎপিণ্ডে চলে যায়, এই ব্যাপারটাকে বলা হয় পরিণতি। আসলে হৃৎপিণ্ডে যাওয়ার পর এই খাবারগুলো হৃৎপিণ্ড থেকে পাম্পের মাধ্যমে পাম্প হয়ে সারা দেহের প্রত্যেকটা কোষে যাবে, গিয়ে কাজ করবে, সেটাই তার পরিণতি। সো প্রশ্ন দুইভাবে আসতে পারে। যদি প্রশ্ন আসে শোষণ কাকে বলে বা শর্করা শোষণ ব্যাখ্যা করো, তাহলে তুমি এখান থেকে খাবারটা রক্তে নিয়ে আসবা, আনার পর সর্বোচ্চ যকৃতে পাঠাইতে পারো বা এই হেপাটিক পোর্টাল শিরায় পাঠাইতে পারো। কিন্তু এই খাবারটা হেপাটিক পোর্টাল শিরা দিয়ে যকৃত হয়ে হার্টে পাঠালা, হার্ট থেকে আবার কোথায় গেল? কোষে। এতদূর পর্যন্ত যদি লেখো, তার মানে এটা হচ্ছে পরিণতি। বলো এটা কি? এটা হচ্ছে পরিণতি। ওকে, তাহলে রক্তে যে খাবারগুলো আসবে তাদের পরিণতি হচ্ছে তারা হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃতে যাবে, দেন হেপাটিক শিরা হয়ে নিম্ন মহাশিরা হয়ে ডান অলিন্দে প্রবেশ করবে। কিন্তু যে খাবার লসিকা নালীতে আসবে সে কোথায় যাবে? এটাও যদি আমি এখানে একটু দেখিয়ে দিই তাহলে ভালো হয়। সো মনে করো কি মনে করবা? আচ্ছা, মনে করো এটা একটা লসিকা নালী, এই লসিকা নালী উপরে উঠবে। তো লসিকা নালী আছে তো ক্ষুদ্রান্ত্রের এই ভিলাসের লসিকা নালীকে বলে ল্যাকটিয়াল। যখন ক্ষুদ্রান্ত্র থেকে সে উপরে উঠবে, বুকের দিকে উঠবে, তখন তার নাম হবে বক্ষীয় লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী। সো এই যে নালীটা, এই নালীটার নাম কি হবে? বক্ষীয় বা থোরাসিক নালী। থোরাক্স মানে বুক, বক্ষীয় বা থোরাসিক নালী। এখন এই বক্ষীয় বা থোরাসিক নালী এ আসলে কোথায় যায় জানো? এই যে ঊর্ধ্ব মহাশিরা, এই যে আমরা ঊর্ধ্ব মহাশিরা নাম পড়েছি না? সো ঊর্ধ্ব মহাশিরাটাকে আমি একটু কেটে ফেলি। মনে করো এটা ঊর্ধ্ব মহাশিরা, এর আবার এরকম ভাগ আছে দুইটা, এই দুইটারই আবার প্রত্যেকের এরকম দুইটা করে ভাগ আছে, এই নামগুলো বলছি না। সো এই যে বক্ষীয় লসিকা নালী, সে গিয়ে ফাইনালি এই দুইটা শিরার মাঝখানে গিয়ে উন্মুক্ত হবে। অর্থাৎ যে খাবারটা তোমার পরিপাক নালী থেকে লসিকা নালীতে আসবে, সে ফাইনালি এই লসিকা নালী ল্যাকটিয়াল হয়ে বক্ষীয় লসিকা নালী হয়ে হৃৎপিণ্ডের কাছাকাছি শিরায় প্রবেশ করবে, এবং এই শিরায় প্রবেশ করার পর এই শিরা থেকে ফাইনালি সে কোথায় চলে আসবে? হার্টের ডান অলিন্দে চলে আসবে। তারপর হার্ট থেকে সে পাম্প হয়ে যে কোনো জায়গায় চলে যাবে। এই জায়গাটা তোমাদের আজমল স্যারের বইয়ে ভুল আছে। তোমাদের আজমল স্যারের বইয়ে বলা আছে এইটা ওই শিরায় যাওয়ার পর যকৃতে যাবে। ইম্পসিবল, এইটাই শিরায় আসার পর আগে হার্টে আসবে, তারপর যকৃতে যাবে। সো এটা ভুল আছে। ওকে, তাহলে এখন আমি আবারও বলছি,
খাবার এখান থেকে এইখানে আসবে, এইখানে মানে কোথায় আসবে? রক্তে কিংবা লসিকা নালীতে। রক্তে কারা আসবে, লসিকা নালীতে কারা আসবে, কে কোন প্রক্রিয়া আসবে, এইটুকু জানলেই আমার পড়া শেষ। কিন্তু আসার পর তার পরিণতি কি হবে সেটা কিন্তু হয়ে গেল। কি পরিণতি হবে? যারা রক্তে আসবে, কারা রক্তে আসবে এটা আমি এখনো পড়াইনি, কিন্তু যারা রক্তে আসবে, রক্তে আসার পর হেপাটিক পোর্টাল শিরা, যকৃত, হেপাটিক শিরা, নিম্ন মহাশিরা, হার্ট, দেন হার্ট থেকে সারা দেহের সকল কোষে চলে যাবে। কিন্তু যে লসিকা নালীতে আসবে সে এই ল্যাকটিয়াল থেকে দেন বক্ষীয় নালী, তারপর হৃৎপিণ্ডের কাছাকাছি শিরায় যাবে, শিরা থেকে হার্টে যাবে, তারপর সারা দেহের যেখানে ইচ্ছা সেখানেই যাবে। এখন আমরা জানবো কোন খাবারগুলো রক্তে আসে, কোন খাবারগুলো লসিকা নালীতে আসে, অ্যান্ড কে কোন প্রক্রিয়ায় আসে। তা আমি অলরেডি বলে দিয়েছি, লতে লসিকা নালী, লতে হচ্ছে লিপিড। সো চলো আমি এখন সেই ব্যাপারগুলোতে যাই। তো প্রথমে একটা ব্যাপার মাথায় রাখো, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার ভেঙে কি কি হয়। শর্করা জাতীয় খাবার পরিপাকের পর কি কি হয়? কি কি হয়? গ্লুকোজ হয়, গ্যালাক্টোজ হয়, ফ্রুক্টোজ হয়। আচ্ছা, আমি 3টা লিখলাম। তো মনে রাখবা যাদের নামে গ আছে, এই যে গ, এই যে যাদের নামে গ আছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এরা দুইজন সক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়। আর যেটা ফ্রুক্টোজ, এটি নিষ্ক্রিয় মানে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয়। তাহলে আমি আবারও বলছি, শর্করা জাতীয় খাবার ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ হলো। এর মধ্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয় এবং ফ্রুক্টোজ ব্যাপন বা নিষ্ক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়। আচ্ছা, শোষণ হয়ে কই যায় পরে বলছি, এটা তো গেল শর্করা। এবার আসো প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবার ভেঙে কি হয়? অ্যামিনো অ্যাসিড হয়। এখন এই অ্যামিনো অ্যাসিড দুইটা মনে রাখবা, একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড। মনে রাখবা ডি ফর ডিফিউশন, ডি ফর ডিফিউশন, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। অর্থাৎ ডি অ্যামিনো অ্যাসিড ব্যাপন প্রক্রিয়ায় এবং এল অ্যামিনো অ্যাসিড সক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়। বর্তমান বইয়ে সকল অ্যামিনো অ্যাসিড সক্রিয় কথাটা বলা আছে। আলটিমেটলি এইগুলো সবাই এই প্রক্রিয়ায় শোষণ হয়। এবার আসো লিপিড জাতীয় খাবার ভেঙে কি হয়। লিপিড জাতীয় খাবার ভেঙে গ্লিসারল হয়, ফ্যাটি অ্যাসিড হয়। তো ফ্যাটি অ্যাসিডের মধ্যে কেউ আছে ছোট ফ্যাটি অ্যাসিড, কেউ আছে বড় ফ্যাটি অ্যাসিড। এছাড়া মনোগ্লিসারাইড হয়, অ্যান্ড ফাইনালি কোলেস্টেরল হয়। তাহলে লিপিড জাতীয় খাবার ভেঙে কি কি হয়? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের আবার ভাগ করলাম ছোট এবং বড়, সাথে কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। তোমরা কোলেস্টেরল অ্যাস্টারকে ভেঙে কিন্তু কোলেস্টেরল পেয়েছো, ওখানে কিন্তু তুমি গ্লিসারল পাওনি। আচ্ছা, এর মধ্যে ভাইয়া আজীবন মনে রাখবা লিপিড জাতীয় খাবার অলওয়েজ নিষ্ক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়। তো গ্লিসারল এবং ছোট ফ্যাটি অ্যাসিড এরা নিষ্ক্রিয় বা ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয়। এবার মজার বিষয় হলো এই যে শর্করা, এই 3টা কিন্তু শর্করা পরিপাকের পর হয়েছে, এই 2টা কিন্তু প্রোটিন জাতীয় খাবার পরিপাকের পর হয়েছে, এবং ফাইনালি এগুলো কিন্তু লিপিড পরিপাকের পর হয়েছে। তো শর্করা, প্রোটিন এবং লিপিডের বেলায় এই 2টা এরা সবাই শোষণ হয়ে কিরে শিট, ওকে, এরা সবাই শোষণ হয়ে কোথায় যাবে? হেপাটিক পোর্টাল শিরায় যাবে। ভেরি গুড। তাহলে এরা সবাই শোষণ হয়ে কোথায় যাবে?
হেপাটিক পোর্টাল শিরা যাবে এবং তারপর হেপাটিক পোর্টাল শিরা থেকে এরা ফাইনালি চলে যাবে যকৃতে এবং ফাইনালি যকৃত থেকে তারা কিভাবে হৃৎপিণ্ডে যাবে সেটা আর আমি বলছি না। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে শর্করা শোষণ লেখো, তুমি লিখবা শর্করা জাতীয় খাবার প্রথমে পরিপাক হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ হয়। এর মধ্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়ে ভিলাসের রক্তজালকে যায়, তারপর হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে চলে যায়। শেষ। অপরদিকে ফ্রুক্টোজ ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়ে ভিলাসের রক্তজালিকায় যায় এবং অতঃপর হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। শর্করা শোষণ শেষ। এবার যদি তোমাকে বলে প্রোটিন শোষণ ব্যাখ্যা করো, উত্তর হবে প্রোটিন জাতীয় খাবার ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়। এর মধ্যে যারা ডি অ্যামিনো অ্যাসিড তারা ব্যাপন প্রক্রিয়ায় এবং যারা এল অ্যামিনো অ্যাসিড তারা সক্রিয় শোষণ প্রক্রিয়ায় শোষিত হয়ে ভিলাসের কৌশিক জালিকায় যায়, অতঃপর হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। যদি তোমাকে প্রশ্ন করে লিপিড শোষণ বর্ণনা করো, তুমি প্রথমে লিখবা লিপিড জাতীয় খাবার পরিপাকের পর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল ইত্যাদি হয়। এর মধ্যে গ্লিসারল আর ছোট ফ্যাটি অ্যাসিড তারা ব্যাপন প্রক্রিয়ায় ভিলাসের কৌশিক জালিকায় যায়, অতঃপর হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। তো বাকি রইল কি বড় বড় লিপিড এবং বড় বড় যে ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড তারা, এদের শোষণটা টোটালি ভিন্নভাবে হয় এবং মূলত এরাই আসলে লসিকা নালীতে চলে যায়। তো এখন আমরা দেখব এই তিনটা জিনিস, এই বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড এবং কোলেস্টেরল, এরা কিভাবে লসিকা নালীতে যায় সেটাই আমরা দেখব এবং তারপর তো লসিকা নালীর মাধ্যমে কোথায় যায় সেটা তো আমরা জানি। তো প্রথম কথা, কেন এই বড় বড় লিপিডকে ভিন্ন রাস্তা দেওয়া হলো? খুব কমন সেন্স। একটা হাইওয়ে রোড বা বিশ্ব রোড যেখানে খুব স্পিডে গাড়িগুলো চলে, এখন বলতো ওই বিশ্ব রোডের মাঝখানে যদি একটা রিক্সা চলাচল করে, চার্জার রিক্সা না, প্যাডেলওয়ালা রিক্সা, তাহলে বলতো অন্যান্য যারা দ্রুতগামী যানবাহন তাদের চলাচলে ঝামেলা হবে না? ডেফিনেটলি ঝামেলা হবে। এ কারণে ওদের জন্য একটা আলাদা লেন করা উচিত, তাই তো? আচ্ছা, সো আমার রক্তের মধ্যে দেখো সব খাবারই কিন্তু পরিবহন হচ্ছে, কিন্তু লিপিড সে তো পানিতে অদ্রবণীয়। এই লিপিড হচ্ছে একমাত্র খাবার, যেহেতু সে পানির সাথে মেশে না, তাই দেখা গেল লিপিড পানির সাথে না মেশার কারণে এই রক্তের মধ্য দিয়ে লিপিডের পরিবহনটা কিন্তু স্লো হয় এবং লিপিড ধীরে ধীরে পরিবহন হওয়ার কারণে ওই রিক্সার মতো লিপিড কাজ করে, ফলে অন্যান্য যারা দ্রুত যেতে চায় এই লিপিডের কারণে কিন্তু ঠিকঠাক দ্রুত যেতে পারে না। এ কারণে আল্লাহ তাআলা এই বড় লিপিডগুলোকে আলাদা একটা রাস্তা করে দিয়েছেন যার নাম লসিকা নালী। সেই লিপিডগুলো এই আলাদা পথ ধরে চলে যায় হৃৎপিণ্ডে, আর বাকি সবাই যারা পানির সাথে মিশতে পারে তারা কিন্তু রক্তে চলে যায়। চলো এখন আমরা দেখি যে এই তিনটা কিভাবে লসিকা নালীতে যায়। খুবই মজার। এখানেও হেল্প করে পিত্ত লবণ। সো মনে করো বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড এবং কোলেস্টেরল, সংক্ষেপে লিখলাম কোলেস্টেরল, এই তিনটা এখন লুমেনে আছে। কোথায় আছে? লুমেনে আছে। তাদের কোথায় আসার কথা? তাদের আসার কথা হলো এই কোষের ভেতর। তারা প্রথমে এখান থেকে এই কোষে ঢুকবে। ঝামেলাটা হলো কি জানো, তারা যে কোষের ভেতর ঢুকবে তো তাদেরকে তো কোষের কাছে আসতে হবে, কিন্তু ওই যে বললাম এই লুমেনের মধ্যে কি আছে? পানি, আর তারা তো ভাইয়া পানির সাথে মেশে না, তাদের খুব ভাব অথবা এনি হাউ তারা পানির সাথে মেশে না। তো পানির সাথে যদি তারা নাই মেশে তাহলে তো তারা তো এদের কাছে, এই কোষগুলোর কাছে কি আসতে পারবে না। কোনো চিন্তা নাই, পিত্ত লবণ বলে ম্যায় হু না, আমি আছি তো। পিত্ত লবণ, মনে করো আমার হাতটা হচ্ছে পিত্ত লবণ। হ্যাঁ, মনে করো আমার হাত হচ্ছে পিত্ত লবণ, পিত্ত লবণ। এটা মনে করো বড় ফ্যাটি অ্যাসিড, এটা মনে করো কোলেস্টেরল, এটা মনে করো মনোগ্লিসারাইড। আমার হাত পিত্ত লবণ বলে আমি আছি, চল পিত্ত লবণ ওদেরকে
একসাথে ঘিরে রাখে, যদিও দেখা যাচ্ছে দেখা যাবে না, চারদিকে ঘিরে রাখে। অর্থাৎ পিত্ত লবণ ওদেরকে ক্যারি করে, পিত্ত লবণ নৌকার মতো কাজ করে, চল আমি তোকে পার করে দিচ্ছি। যখনই পিত্ত লবণ এসে এই তিনটার সাথে যুক্ত হলো, সাথে কিছু লিপিড দ্রব্য ভিটামিনও থাকে, ভিটামিন এ ডি ই কে, অ্যাডেক, বলো কি থাকে, ভিটামিন এ ডি ই কে। অর্থাৎ এই তিনটার সাথে লিপিডে দ্রবণীয় যে ভিটামিন অ্যাডেক এডিই কে, তাদের চারদিকে পিত্ত লবণ এভাবে ধরে, এভাবে যুক্ত হয়। তখন এই পুরো জিনিসটাকে বলে মাইসেলি, আসলে মিসেলস বা এটাকে মাইসেলি বলছে, বা কেউ কেউ বলে মাইশালি, হোয়াট এভার। এই যে মাইসেলি গঠন হলো, বলো কি গঠন হলো, মাইসেলি। তাহলে মাইসেলি ব্যাপারটা কি, মাইসেলি ব্যাপারটা হচ্ছে এই যে তিনটা, এর সাথে ভিটামিন অ্যাডেক এডিই কে, এদের সাথে এসে যুক্ত হয় কে, এদের সাথে এসে যুক্ত হয় পিত্ত লবণ। সো মনে করো এই হলুদ কালারটা হচ্ছে পিত্ত লবণ। তাহলে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটার নাম হচ্ছে মাইসেলি। তাহলে পিত্ত লবণ প্রথমে এদের সাথে যুক্ত হয়ে মাইসেলি গঠন করে। ওকে, এখন কথা হচ্ছে নৌকা মনে করো একে নিয়ে এই খারে চলে আসলো, অর্থাৎ রাস্তার কাছে আসলো। তাহলে এই যে মাইসেলি যখন এই কোষের কাছে চলে আসবে, মনে করো এখানে চলে আসবে, মাইসেলির মনে করো এই যে হলুদ কালার, এটা যখন এই শোষণক্ষম কোষের কাছে চলে আসবে, ভেতরে মনে করো ওই চারটা জিনিস আছে, ভেতরে ওই চারটা জিনিস আছে, যখন এখানে চলে আসবে তখন তোমার কি মনে হয় যে নৌকায় করে মানুষ যখন পার হয়, নৌকাটাও কি পাড়ে চলে যাবে, না মানুষগুলো নামবে নৌকা থেকেই যাবে? এক্স্যাক্টলি, পিত্ত লবণ যেহেতু নৌকার মতো কাজ করছে, পিত্ত লবণ কিন্তু এখানে থেকেই যাবে। শুধু এই সাদা জিনিসগুলো, অর্থাৎ এই চারটা জিনিস, তারা ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতর ঢুকে যাবে, তারা ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু কোষের ভেতর ঢুকে যাবে। তার মানে প্রথমে মাইসেলি গঠন হলো, এবং মাইসেলি যখন শোষণক্ষম এই কোষের কাছাকাছি চলে আসবে, তখন মাইসেলির পিত্ত লবণ ছাড়া বাকি সব কোষের ভেতর ঢুকে যাবে। এখন কোষের ভেতর ঢুকে কি করবে, কোষের ভেতর ঢুকে কি করবে? আচ্ছা, এই ছবিটাকে যদি আমি পরের পেজে একটু এভাবে আঁকি, মনে করো এটা তো ভিলাস, এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ। এই কোষের ভেতর কে ঢুকলো, বড় ফ্যাটি অ্যাসিড, তারপর কি কোলেস্টেরল, মনোগ্লিসারাইড আর লিপিড দ্রব্য ভিটামিন অ্যাডেক, এরা ভেতরে ঢুকে গেল। এরপর কি হবে জানো, তাহলে পিত্ত লবণ কিন্তু প্রবেশ করে নাই, এরা ভেতরে ঢুকে যে কাজটা করবে, এই বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, এই জিনিসগুলো মিলে আবার ট্রাইগ্লিসারাইড হবে। তাহলে এই ভেতরের মধ্যে কি হবে, ট্রাইগ্লিসারাইড হবে, এবং ট্রাইগ্লিসারাইডের সাথে এই যে কোলেস্টেরল আর এরা যুক্ত হবে। অ্যান্ড ফাইনালি এই কোষের ভেতর আসার পর এরা আবার চিন্তা করবে, হায় আল্লাহ আমি কই আসলাম, কারণ কোষের ভেতরেও তো পানি, আর লিপিডের প্রবলেম হচ্ছে পানি, সে পানির মধ্যে মিশতে পারে না। এতক্ষণ তো তাকে পিত্ত লবণ ক্যারি করে নিয়ে আসছিল, কিন্তু দুর্ভাগ্য কোষের ভেতর তো আর পিত্ত লবণ ঢোকে নাই। তাহলে কোষের ভেতর এখন আছে কি, আমি যদি আর একটা কোষে, এখানে কি হলো, আমি যদি এরকম আর একটা কোষে এই ব্যাপারটা দেখাই, তাহলে এর ভেতর এখন কি কি আছে, মনে করো ট্রাইগ্লিসারাইড আছে, এই যে কোলেস্টেরল আছে, আর অ্যাডেক আছে। এরা এখন খুব চিন্তা করে যে আমরা এখন কিভাবে এখান থেকে বেরিয়ে আসব। আচ্ছা, এরা কোথায় আসার কথা, এরা আসার কথা হচ্ছে লসিকা নালীতে। কোথায় আসার কথা, লসিকা নালীতে। তো এইবার এই কোষের মধ্যে আছে প্রোটিন, বলো কোষের মধ্যে কে আছে, প্রোটিন। এই প্রোটিন এসে বলে কোনো চিন্তা নাই বাছা, আমি আছি। এই যে প্রোটিন, এইখানে যেমন পিত্ত লবণ ওর চারদিকে যুক্ত হয়ে কি বানাইছিল, মাইসেলি। এবার প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিন ওকে চারদিক দিয়ে কি করে, ওদের সাথে যুক্ত হয়ে এই পুরো জিনিসটাকে বলা হয় লিপোপ্রোটিন, কারণ ভেতরে আছে লিপিড আর বাইরে চারদিকে ঘিরে রাখলো কি, লিপোপ্রোটিন। এই জিনিসটারই আরেকটা নাম হলো কাইলোমাইক্রন। তাহলে দেখো
প্রথমে যখন পিত্ত লবণ ওদের সাথে যুক্ত হয়েছিল তখন নাম হয়েছিল মাইসেলি বা মাইশালি, এবং মাইশালি ভেতরে ঢুকে যখন প্রোটিনের সাথে যুক্ত হলো তখন নাম হলো কাইলোমাইক্রন, নট কালামাইক্রো। তার মানে এখানে দুইটা ওয়ার্ড আছে, বাইরে মাইশালি ভেতরে কালামাইক্রো। সো মাইশালিটা হচ্ছে আসলে মাইসেলি, কালামাইক্রোটা আসলে হচ্ছে কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন এবার ফাইনালি এটা তো একটা কোষ, বলে এটা কি কোষ, কোষ ত্যাগ করে লসিকা নালীর ভেতর প্রবেশ করবে। এই যে কোষ ত্যাগ করে লসিকা নালীর ভেতর প্রবেশ করলো, এক্সো মানে হচ্ছে ত্যাগ বা বাইরে, কি ত্যাগ করলো, সাইট, কোষ ত্যাগ করলো, কোনো কিছু ত্যাগ করার প্রক্রিয়া মানে হলো সিস, তাহলে মাঝখানে একটা ও লাগাই দিই, এক্সোসাইটোসিস। তাহলে কোন প্রক্রিয়ায় তারা লসিকা নালীতে আসলো, এক্সোসাইটোসিস। এবং ফাইনালি লসিকা নালীতে আসার পর এটা সাদা হয়ে গেল, এটার নাম হয়ে গেল ল্যাকটিয়াল, এবং এটা এরপরে বক্ষ লসিকা নালী হয়ে হৃৎপিণ্ডের কাছাকাছি শিরায় গেল, শিরা থেকে হার্টে গেল, তারপর সারা দেহে গেল, গিয়ে লিপিডের যা কাজ, জমা থাকলো, শক্তি বানালো, যা কাজ তাই করলো। বুঝছো? তাহলে আমি যদি লিপিড শোষণটাকে সামারি করি তাহলে কি দাঁড়ায়, তোমরা আমার সাথে বলো। লিপিড জাতীয় খাবার পরিপাকের পর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড হয়। এর মধ্যে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তারা ব্যাপন প্রক্রিয়ায় ভিলাসের রক্তজালিকায় যায়, অতঃপর হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃত হয়ে হার্টে যায়। কিন্তু বড় বড় ফ্যাটি অ্যাসিড সাথে কি কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, লিপিড দ্রব্য, ভিটামিন, অ্যাডেক, তারা কি হয়, তারা প্রথমে পিত্ত লবণের সাথে যুক্ত হয়ে মাইসেলি ফর্ম করে। এই মাইসেলিটা যখন শোষণক্ষম কোষের কাছাকাছি আসে তখন পিত্ত লবণ ছাড়া বাকি অংশগুলো ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতর প্রবেশ করে। সেখানে প্রবেশ করে পুনরায় ট্রাইগ্লিসারাইড হয়, এবং এই ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল সাথে অ্যাডেক, এদের সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন নাম হয় কাইলোমাইক্রন। অবশেষে এই কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে লসিকা নালীতে প্রবেশ করে, এবং ফাইনালি লসিকা নালীর মাধ্যমে হার্টে যায়, দেন সেখান থেকে যেখানে যাওয়ার সেখানেই যায়। সো এই হচ্ছে ভাইয়া লিপিড শোষণ। আমি যে শেষ মুহূর্তে কথাটা বললাম আরেকবার বলছি, তুমি পারলে এই কথাটা আরেকবার টেনে খাতায় লিখে ফেলবা যদি তোমার মাথায় না ঢোকে। আমি আর এটা লেখাচ্ছি না, এটাই হচ্ছে লাস্ট কথা। আবারও বলি, লিপিড শোষণের বড় বড় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড সাথে অ্যাডেক, এরা কি হয়, এদের সাথে পিত্ত লবণ যুক্ত হয়, তৈরি করে মাইসেলি চলে আসে কোথায়, এই ভিলাসের আবরণী কলার এই শোষণক্ষম কোষের কাছে চলে আসে। আসার পর কি হয়, পিত্ত লবণ ছাড়া বাকি সবাই ব্যাপন প্রক্রিয়ায় ভেতরে ঢোকে। লিপিড মানেই ব্যাপন। ভেতরে ঢোকার পর কি হয়, পুনরায় ট্রাইগ্লিসারাইড হয়। ট্রাইগ্লিসারাইড হওয়ার পর কি হয়, প্রোটিন তাদের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন বা কাইলোমাইক্রন তৈরি করে। অবশেষে এই কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে লসিকা নালীতে যায়, এটাই হলো শোষণ। আর লসিকা নালী থেকে হার্টে যায়, হার্ট থেকে কোষে যায়, এটা হলো লিপিড খাবারের পরিণতি। তাহলে খাবার 6 ধরনের হলেও পরীক্ষায় শর্করা, লিপিড এবং প্রোটিন এই 3টা শোষণই পরীক্ষায় আসবে। আর পানি নামের শেষে নি, এটা নিষ্ক্রিয় প্রক্রিয়া শোষণ হয়, লবণ সক্রিয় প্রক্রিয়া শোষণ হয়। পানি নিষ্ক্রিয় আর লবণ সক্রিয়। আর ভিটামিনের মধ্যে কিছু সক্রিয় কিছু নিষ্ক্রিয়। কই যায় শোষণ হয়ে, সবাই চলে যায় কৌশিক জালিকায়, দেন হেপাটিক পোর্টাল শিরায়, দেন যকৃতে। বুঝতে পেরেছ? কারণ সব খাবারই কোথায় যাবে, বলো, সব খাবারই যাবে কোথায়, যকৃতে, এক্সেপ্ট লসিকা। তাহলে তুমি চাইলে যদি মন চায় পানি নিষ্ক্রিয়, লবণ সক্রিয়, ভিটামিন নিষ্ক্রিয় বা সক্রিয়, সবাই কোথায় যায়, হেপাটিক পোর্টাল শিরায় যায়, তারপর যকৃতে যায়। তাহলে তুমি সবকিছু শোষণ কিন্তু লিখে ফেলতে পারলা। কি বুঝতে পেরেছ? বোঝাতে পেরেছি? এই হচ্ছে শোষণ। এখন এই শোষণগুলোতে এমসিকিউ এর জন্য লাগবে কিছু হরমোন ভূমিকা রাখে, বিশেষ করে কোন শোষণে কোন হরমোন। তাহলে হরমোনের ব্যাপারটা যদি আমি একটু লিখে দিই, মনে রাখবা শর্করা শোষণে 2টা হরমোন ভূমিকা রাখে।
সরি, একটা হচ্ছে ইনসুলিন, আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এটা ভুল করো না, গ্লুকাগন না, গ্লুকোকর্টিকয়েড। আর লিপিড এবং প্রোটিন শোষণে ভূমিকা রাখে থাইরক্সিন। এটা হচ্ছে একটা ছোটখাটো এমসিকিউ, সাথে আমি আরেকটা ছোটখাটো এমসিকিউ দিতে পারি। সেটা হচ্ছে, এটা কি হলো, ওকে, সেটা হলো শর্করা শোষণ কোথায় হয়? শোষণ স্থান। তো মনে রাখবা, শর্করা জাতীয় খাবার ভেঙে ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সবার শেষে কি আছে? জ আছে। তো এই জ থেকে মনে রাখবা জেজুনাম। তাহলে শর্করা শোষণ কই হয়? জেজুনামে হয়। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা যেহেতু ভাত সবচেয়ে বেশি খাই, ভাত হচ্ছে শর্করা, এ কারণে যদি প্রশ্ন হয় সবচেয়ে বেশি শোষণ হয় কোথায়, উত্তর হবে জেজুনাম, কারণ এখানেই সবচেয়ে বেশি হয়। এখন যদি বলে লিপিড শোষণ কোথায় হয় আর প্রোটিন শোষণ কোথায় হয়, সো দুটার মধ্যেই আছে ডিওডেনাম। এখন লিপিডের মধ্যে কি আছে? লি আছে। ইলিয়ামের মধ্যেও কি আছে? লি আছে। তাহলে লিপিড শোষণ হয় ডিওডেনাম এবং ইলিয়াম, আর প্রোটিন শোষণ হয় ডিওডেনাম এবং জেজুনাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, শোষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমরা কি করব বলো তো? বলো আমরা কি করব? তোমাদের কুইজের রেজাল্ট দিয়ে দিব। আর এটার আসলে নোট তোমরা চাইলে, এটার কোনো কন্টেস্ট নাই, বাট তোমরা চাইলে কি করতে পারো, আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজি এই গ্রুপে এটার নোটটাও কিন্তু কি করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। সো স্মৃতিস্বরূপ আমাদের নামটা অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে। তো এই ছিল আজকের ক্লাস। রাত এখন 1:07 বাজে। তোমাদের জন্য ভিডিও করা এই সেটআপটা হতেই এত দেরি হলো এবং আজকে সেটআপটা রেডি হলো। তারপরেও কিছু ইস্যু আছে যেগুলো সামনে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।